ছাত্র জনতার যে সে অভ্যুত্থানের পর যে নামটি আমাদের বাংলার রানার্স এখানে আছে, বহু তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেন্দ্র করে, সেটি হলো সমন্বয়। তো কেন্দ্রীয়ভাবে ঢাকা শহরে এরকম ১০-১২ জন আমরা সমন্বয়কের চেহারা জানি, আর ৫-৬ জনের নাম আমরা বলতে পারি। আর বাকি যারা আছেন আসলে এই ঢাকা শহরে আমরা তাদের অনেকের নাম জানি না, আমি অন্তত জানি। আবার গ্রামগঞ্জে এরকম সমন্বয়ক ছড়িয়ে পড়েছে, উপজেলাতে, ইউনিয়নে, ওয়ার্ডে, সব জায়গাতেই কিন্তু সমন্বয়করা ছড়িয়ে পড়ে। এবং সমন্বয়ক নাম ব্যবহার করে এ যাবৎকালে, অর্থাৎ আগস্ট মাসের ৫ তারিখের পরে তারা কোন কোন ভালো কাজ করেছেন, সেই ভালো কাজগুলোর যে খতিয়ান একদিকে রাখুন, আর তারা যে সকল মন্দ কাজ করেছেন সেইগুলো একদিকে রাখুন। তাদের সম্পর্কে যে সুনাম এবং সুখ্যাতি বের হয়েছে বা লোকের মুখে মুখে ফিরছে, সেইগুলো একদিকে রাখুন। তারপর তাদের সম্পর্কে যে দুর্নাম এবং বদনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেইগুলোকে আরেক পাল্লায় রাখুন। এরপর আপনি নিজেই ওজন করুন যে সমন্বয়কদের ভবিষ্যৎ কেমন, কতটা উজ্জ্বল, কতটা বর্ণিল, কতটা গর্বের এবং কতটা সফলতা এই সমন্বয়ক যারা রয়েছেন তাদের আগামী দিনগুলোতে বয়ে নিয়ে আসবে। তো সেই সমন্বয়ক যারা আছেন তারা একটা রাজনৈতিক দল করে সম্প্রতি, এবং এই রাজনৈতিক দলের নেপথ্যে কারা আছেন এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। তারা টাকা কোথায় পেলেন, এত বড় সমাবেশ তারা করলেন যেখানে লোকের চাইতে জৌলুস বেশি ছিল, প্রতিটি পরতে পরতে টাকা খরচ হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে শুরু করে দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেভাবে এই সমাবেশকে কেন্দ্র করে লোক জড়ো করে, ঠিক একই কায়দায় এই সমন্বয়ক যারা রয়েছেন তারাও লোক জড়ো করেছে। এখানে যারা এসেছেন মূলত তাদেরকে ভাড়া করে আনা হয়েছে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে যারা আদর্শে উদ্বেলিত হয়ে বা আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা জানিয়ে এসেছেন। এরকম সংখ্যা হাজার হবে কিনা আমি বলতে পারবো না, আপনারা যারা উপস্থিত ছিলেন তারা বলতে পারেন। তবে মানিক মে এভিনিউতে যে লোক সমাগম হয়েছে সেই লোকগুলো শহরের বাইরে থেকে এসেছে এবং তাদেরকে বাস ভাড়া করে আনা হয়েছে, এবং এক্ষেত্রে অনেক সময় রিকুইজিশন করতে গিয়ে সরকারি শক্তি ব্যবহার করা হয়েছে, ডিসি সাহেবকে ব্যবহার করা। কারণটা হলো যে মানুষ যখন কোনো একটি দলকে সমর্থন জানায় তখন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করে। লঞ্চ দিয়ে লঞ্চ মালিকরা সাহায্য করে, বাস দিয়ে বাস মালিকরা সাহায্য করে, এমনকি ভ্যান চালক, রিক্সা চালক, অতীতে এরকম বহু নজির ঘটেছে যে সারাদিন সেই রিক্সাওয়ালা ভোটারদেরকে টেনেছে, কর্মীদেরকে টেনেছে, ঘোড়ার গাড়িতে করে এসেছে, ঘোড়াওয়ালা বা ঘোড়ার যে গাড়িয়াল রয়েছেন তিনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন। তা আমাদের দেশে রাজনীতির প্রতি এমনই মানুষের আকর্ষণ। আবার যখন রাজনীতির ময়দানে বা রাজনীতির মঞ্চে আকর্ষণীয় পুরুষ থাকে, দেখতে দেবতার মতো, নেতার মতো, অথবা জাদুকরী বক্তব্যের অধিকারী কোনো নায়ক বা মহানায়ক মঞ্চে মাইক ধরে। আমরা আগে শুনেছি যে নূরে আলম সিদ্দিকী, তারপর জনাব তুফায়েল আহমদ, তারপর আরো অনেকে, সেই কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, ওনারা সবাই অনলবর্ষী বক্তা ছিলেন। বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, তার কর্মীদের মধ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা যে কয়জনের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো, তাদের মধ্যে বিএনপির আসাদুজ্জামান রিপন ক্যাম্পাসে খুব চমৎকার বক্তব্য দিতেন, অসাধারণ বক্তব্য। ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব অসাধারণ বক্তব্য দিতেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য খুব আর্টিস্টিক ছিল। আর মূল রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী, বিএনপির ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, তারপর আওয়ামী লীগের জনাব মেয়র হানিফ সাহেব হিসেবে যিনি সর্বাধিক পরিচিত, জনাব হানিফ, অসাধারণ বক্তব্য। এর বাইরে মাহমুদুর রহমান মান্না, তার বক্তব্যের জুড়ি মেলা ভার। এই বক্তব্য শোনার জন্য মানুষ, ছাত্রছাত্রীরা রীতিমতো একেবারে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে, মৌমাছি যেভাবে ফুলের মধু আহরণে ফুলের চারিদিকে নাচানাচি করে, তেমনি এরকম বক্তব্য শোনার জন্য তারা যেখানে যেতেন, যদি বিশ্ববিদ্যালয়ে যেতেন, কলেজে যেতেন, জনসমাবেশে যেতেন, সেখানে মানুষের ঢল। যারা আসতেন তারা হয়তো অনেকে সেই রাজনৈতিক মতাদর্শর সমর্থক নন, কিন্তু তারপরও কৌতূহল বশত সেখানে যেতেন বক্তব্য শুনতে। আমি অনেক সময় জাতীয় পার্টির অনুষ্ঠানে গিয়েছি, বি চৌধুরীর ভাষণ শোনার, তারপর জাসদের যাকে বলা হয় সমাবেশে গিয়ে, তারপরে বাসুদের সমাবেশে গিয়েছি, তাদের ভালো ভালো যারা বক্তা ছিলেন তাদের বক্তব্য শোনার জন্য। একসময় নুরুল ফজল বুলবুল, ছাত্রলীগের মধ্যে যেটা বাকশাল ছাত্রলীগ ছিল, অসাধারণ বক্তব্য দিতেন। ছাত্রমন্ত্রীর জহিরুদ্দিন স্বপন চমৎকার বক্তব্য দিতেন, আমরা তার বক্তব্য শুনতাম। তো এই ছাত্রদের মধ্যে এরকম জাদুকরী বক্তব্য দিতে পারেন এরকম কেউ নেই, যার বক্তব্য শোনার জন্য
উৎসাহী হয়ে ছেলে বুড়ো সবাই সেখানে যান। তো কাজেই সেখানে উৎসুক জনতা ছিলেন না। যারা ছিলেন তারা একেবারে দলের ডেডিকেটেড, আর যাদেরকে আনা হয়েছে বাসে করে অন্য সবাই যেভাবে আনে সেভাবে আনা হয়েছে, এবং তার পেছনে একটা বিরাট অর্থের যোগান দিতে হয়েছে। সরকারি প্রেশার এখানে একটা বিরাট কাজ করেছে। এবং সবার শেষে এই যে একটা অনুষ্ঠান হলো, সেখানে যারা ছাত্রনেতা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তারা দেশের প্রচলিত সব রাজনৈতিক দলকে দাওয়াত করেছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই গিয়েছে, লোক পাঠিয়েছেন, এবং আসার পরে তারা সবাই বিরূপ মন্তব্য করেছে যে আমরা দেখতে গিয়েছিলাম যে তারা আসলে কি করে। ফলে কি হলো, এই যে সংগঠনটির আত্মপ্রকাশ এবং সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে সংবর্ধনা অনুষ্ঠান এবং যে সূচনা অনুষ্ঠান, এটি জনমনে বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এটি হলো বাস্তবতা। আগামী দিনে তারা কি করবে না করবে, এটি এই শুরু দেখে বোঝা যায়, আর আগে যেটি ক্যাটাগরি। এখন প্রশ্ন হলো যে এই ছাত্ররা এই দল করলেন, তাদের এই দলের পেছনের নেপথ্যের কারিগর কারা? এটা কি কোনো দেশি শক্তি, বিদেশি শক্তি? এই সংগঠনটির মালিকই বা ওনারশিপ কার? তারা বলবেন যে এটার ওনারশিপ জনগণ। এটা একটা বোগাস রাম। সকল রাজনৈতিক দলগুলোই করে কি, নিজেদের চিন্তাধারা, তারপরে নিজেদের কর্মকাণ্ড এটি জনগণের উপর চাপিয়ে দিয়ে বলে যে এটার সাথে জনগণ জড়িত, জনগণ যা চাইবে তাই হবে। আসলে জনগণ কখনোই কেবলমাত্র ভোটের সময় ছাড়া অন্য সময়টিতে তারা মানে ওরকম মাথা ঘামায় কেবলমাত্র যুদ্ধের সময়। এবার যেমন আন্দোলনের সময় তারা নেমেছে, এরকম কালে ভদ্রে 30, 40, 45 বছর, 50 বছর পর জনগণ রাস্তায় নেমে আসে। সহজে রাস্তায় কিন্তু নামে না। 10 বছরে তো নামেই না, মিনিমাম 20 থেকে 25 বছর পরে জনগণ রাস্তায় নামে। সেই 111-এর সময় নেমেছিল, আবার এই সময় 24 সনে নাম, তাহলে প্রায় ধরুন 20 বছর পরে তারা নামলো, আবার হয়তো 20 বছর পর আবার নামবে। এ সময়ের মধ্যে যারা চালাকি করতে পারবে, কূটনীতি করতে পারবে, লোক ঠকাতে পারবে, শেখ হাসিনার মতো কৌশলী হতে পারবে, তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে দেবে। জনগণ তাদেরকে কিছুই করতে পারবে না, এটাই হলো বাস্তব। এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এটা খুব ভালো করে জানেন, এবং তাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণেই তারা অতীতের যে ধারাবাহিক, কিভাবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তারপর তাদের ব্যর্থতা, 11-এর সময় তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে তারা পুঁজি করে এই সময়টিতে তারা সবকিছু ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করছে, এবং এখনো পর্যন্ত তারা মোটামুটি সফল। সব ক্ষেত্রে তারা মোটামুটি সফল, অন্তত বিগত 11। এখন আমার যে দৃষ্টিভঙ্গি সেটি হলো, এই সংগঠনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইন্যান্স, তার মানসিক সমর্থন এবং তার নেতৃত্ব একেবারে শতভাগ রয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে। এর কারণ হলো, যেভাবে নাহিদ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করল, যেভাবে অন্যান্য উপদেষ্টারা, তরুণ উপদেষ্টারা এখানে তাদের মনোনিবেশ করছেন, যেভাবে ডক্টর আসিফ নজরুল ছাত্রদের এত প্রশংসা করছেন, আক্তারের প্রশংসা করছেন, নাহিদের প্রশংসা করছেন, যেভাবে এই ছাত্ররা একসময় কোটা বিরোধী আন্দোলন নুরুর নেতৃত্বে, ভিপি নুরুর নেতৃত্বেই মূলত তারা সংগঠিত হয়েছে। তো তাদের এই উত্থানে নুরুর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এমনকি জামাতের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এটি কখনোই হতো না যদি এই ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পৃক্ততা না থাকে। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যখন নাহিদ পদত্যাগ করতে গেল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। আমরা সে দৃশ্য দেখেছি অনেক। এবং এটি হলো, নিজের প্রিয় পুত্রকে যখন মানুষ যুদ্ধক্ষেত্রে পাঠায় এবং ঘরের সুখ স্বাচ্ছন্দ্য পরিবর্তে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠায় কোনো পিতা, তখন তার যে ধরনের অভিব্যক্তি থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিব্যক্তি দেখে আমার আসলে ওইরকম। এরকম আসলে অনেকগুলো কারণ রয়েছে, এবং ইতিমধ্যে সবাই এই যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক শব্দটিকে অতীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নাগরিক শক্তি নামে যে একটি রাজনৈতিক দল করার যে প্রবণতা ছিল, সেই নাগরিক শক্তির সঙ্গে নাগরিক পার্টির একটা অন্তর মিল, একটি সেতু বন্ধন অনেকেই সংযুক্ত করে, এবং সবাই বলার চেষ্টা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে যত সহজ মনে করা হচ্ছে, যত সরল মনে করা হচ্ছে, তিনি আসলে অতটা সরল নন। তাকে অনেকে কঞ্জুস বলেন। তিনি যদি কঞ্জুস হন, তাহলে হিলারি ক্লিনটনকে এত টাকা দিলেন কেন, বা ক্লিনটন ফাউন্ডেশনকে এত টাকা দিলেন কেন? তো কাজে বাংলাদেশে তার নাগরিক শক্তিকে বর্তমান নাগরিক পার্টির উপর রূপান্তরিত করে তিনি যদি এখানে তার যে অর্থ, দেশি এবং বিদেশি তার যে কানেকশন, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডোনেশন নেওয়ার তার যে কানেক্টিভিটি রয়েছে, সেগুলো যদি তিনি ব্যবহার করেন, তাহলে আপনি খুব বেশি সমালোচনা করার সুযোগ আপনার থাকবে না। এর কারণ হলো, বাংলাদেশে এভাবেই সবকিছু চলে আসছে।